আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিনান্সের বন্ড ভ্যালুয়েশন অধ্যায়ের ক্লাস নং 6 অর্থাৎ আমরা আজকে শেষ ক্লাসটি করব। যারা এখন পর্যন্ত বিগত 5টি ক্লাস দেখোনি তারা অবশ্যই ক্লাস নং 1 দেখে বেসিক এবং ক্লাস নং 2, 3, 4, 5 দেখে এই অধ্যায়ের বাকি বিভিন্ন বোর্ড কোশ্চেনের এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান তুমি দেখে নিও। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস নং 6তে একটি বোর্ড কোশ্চেনের সমাধান করার ট্রাই করব। এটি হচ্ছে মূলত ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2011 সালের বোর্ড কোশ্চেনের সমাধান। এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে এ 9% 12 ইয়ার্স বন্ড, অর্থাৎ একটি বন্ড যে বন্ডের মেয়াদ হচ্ছে 12 বছর। আর দেখো বন্ধুরা, এখানে হচ্ছে 9% সুদের হার, অর্থাৎ 9% কুপন রেট বা সুদের হার। এরপরে দেওয়া আছে অফ টাকা 5000, অর্থাৎ ওই বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 5000 টাকা। আমি লিখলাম এফভি বা ফেস ভ্যালু টাকা হচ্ছে 5000, আর এন হচ্ছে 12 ইয়ার্স, আর হচ্ছে সুদের হার 9% বা কুপন রেটের হার 9%। কারণ এই বন্ডের ক্ষেত্রে সুদের হার হচ্ছে কুপন রেটের হার, বা সুদ হচ্ছে মূলত কুপন রেটের হারটি। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম বিগত বিভিন্ন ক্লাস এবং বেসিক ক্লাসে যে এই বন্ডের ক্ষেত্রে মূলত সুদ আর কুপন রেট দুটি একই হয়, কারণ কুপন রেটের মাধ্যমে সুদ বের করা হয়। এরপরে লেখা আছে হ্যাজ বিন ইস্যুড অ্যাট 5% ডিসকাউন্ট। দেখো বন্ধুরা, এই যে বন্ডটির ফেস ভ্যালু ছিল 5000 টাকা, এই বন্ডটি ইস্যু করা হয়েছে 5% ডিসকাউন্টে, অর্থাৎ বন্ডের যা ছিল মূল্য তার থেকে ডিসকাউন্টে ইস্যু করা হয়েছে। এবার দেখো বন্ধুরা, আমি বলেছিলাম ক্লাস নং 1-এ যে এই বন্ড 3 ভাবে ইস্যু করা যায় বা বিক্রয় করা যায় বা প্রদান করা যায়। সেটি হচ্ছে অ্যাট পার ভ্যালু, অর্থাৎ যা আছে ফেস ভ্যালু সেই দামে। আরেকটা হচ্ছে অ্যাট প্রিমিয়াম, অর্থাৎ যা আছে ফেস ভ্যালু তার থেকে বেশি দামে। আর হচ্ছে অ্যাট ডিসকাউন্ট, অর্থাৎ যা আছে ফেস ভ্যালু তার থেকে কম দামে। আর এখানে সরাসরি বলা আছে যে এই বন্ড ভ্যালুটি 5% ডিসকাউন্টে ইস্যু করা হয়েছে, অর্থাৎ এই বন্ডের কিন্তু সেলস মূল্য বা সেলস ভ্যালু কিন্তু এই টাকাটি নেই, এর থেকে কম হবে, কারণ এটি ডিসকাউন্টে বিক্রয় করা হয়েছে বা ইস্যু করা হয়েছে। তো আমি লিখলাম সেলস ভ্যালু। এবার দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে বলা আছে যে 5% কমে বা 5% ডিসকাউন্টে। আমি আগে দেখলাম যে এই 5000 টাকার 5%-এ কত টাকা আসে। চলে আসে 250 টাকা, অর্থাৎ এই বন্ডের ফেস ভ্যালু ছিল 5000 টাকা, সেখান থেকে 250 টাকা আসে 5% ডিসকাউন্টে, অর্থাৎ এই বন্ডের মূল্য হচ্ছিল 5000 টাকা, এখান থেকে 250 টাকা ডিসকাউন্টে বা 250 টাকা কমে এই বন্ডটি ইস্যু করা হলো, বা এটি হচ্ছে সেলস ভ্যালু। টাকা আসে বিয়োগ করলে 4750। এরপরে দেওয়া আছে প্রশ্নপত্রে যে অ্যাট রিডিমড অ্যাট দ্য 3% প্রিমিয়াম। দেখো বন্ধুরা, এখানে প্রশ্নপত্রে বলা আছে যে রিডিমড ভ্যালু বা অবশিষ্ট মূল্য বা পরিশোধ্য মূল্য হবে 3% প্রিমিয়াম। আর দেখো বন্ধুরা, আমরা হয়তো সকলেই জানি যে যদি হয় ডিসকাউন্ট তবে টাকাটি কমে যায়, যা ঘটেছিল ইস্যুর ক্ষেত্রে, আর যদি হয় প্রিমিয়াম তবে টাকাটি বেড়ে যায়। এখানে বলা আছে যে এই বন্ডের পরিশোধ্য মূল্য বা রিডিমাবল ভ্যালু হবে 3% প্রিমিয়াম, অর্থাৎ এই যে টাকা আছে তার থেকে 3% টাকা বেশি হবে। তার আমি এখানে বেশি হলে অবশ্যই যোগ করব। আমি এখানে তো যোগ করলাম 5000 যোগ, আমি দেখি যে 3%-এ কয় টাকা আসে, সেটা আসে 5000 গুণ 3%, চলে আসে 150 টাকা। আমি যোগ করে দিলাম, চলে আসলো 5150 টাকা। দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমার আরভি, অর্থাৎ রিডিমেবল ভ্যালু, আর এটি হচ্ছে আমার এসভি, অর্থাৎ সেলস ভ্যালু, আর এটি হচ্ছে আমার এফভি মানে ফেস ভ্যালু, এটি হচ্ছে আমার এন মানে ম্যাচুরিটি পিরিয়ড। এরপরে বলা আছে প্রশ্নপত্রে যে অ্যান্ড
ফ্লোটেশন কস্ট ইজ 2% অফ ফেস ভ্যালু, অর্থাৎ এই লিখিত মূল্যের উপর 2% হবে ভাসমান খরচ বা নিমজ্জিত ব্যয় বা ফ্লোটেশন কস্ট। এবার দেখো বন্ধুরা, আমি এই সম্পর্কে বলেছিলাম বেসিক ক্লাস, অর্থাৎ এই বন্ড ভ্যালুয়েশনের ক্লাস নং 1-এ। সেখানে আমি বলেছিলাম যে যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ফ্লোটেশন কস্ট, তবে তুমি বের করবা এনএসভি অর্থাৎ নিট সেলস ভ্যালু, এবং সেক্ষেত্রে তোমাকে এসভি অর্থাৎ সেলস ভ্যালু থেকে বিয়োগ করতে হবে ফ্লোটেশন কস্ট। কারণ এই যে কস্ট অর্থাৎ এই যে ফ্লোটেশন কস্ট, এটি মূলত প্রভাব বিস্তার করে সেলস ভ্যালুর উপরে। তো আমি এখন লিখলাম এনএসভি অর্থাৎ নিট সেলস ভ্যালু। দেখো বন্ধুরা, যদি এখানে প্রশ্নপত্রে না বলতো ফ্লোটেশন কস্ট, তবে আমি এই সেলস ভ্যালুকে দিয়েই অঙ্কের সমাধান করতাম। কিন্তু যদি প্রশ্নপত্রে দেয়া থাকে ফ্লোটেশন কস্ট, তবে তোমাকে বের করতে হবে এনএসভি নিট সেলস ভ্যালু, কারণ তখন আর তোমাকে এই সেলস ভ্যালু দ্বারা অঙ্কের সমাধান করলে হবে না। তো আমি লিখলাম নিট সেলস ভ্যালু, লিখলাম এসভি, এই সেলস ভ্যালু থেকে আমি বাদ দিব ফ্লোটেশন কস্ট। প্রশ্নপত্রে বলা আছে যে এই যে ফ্লোটেশন কস্ট এটি হবে 2% এই ফেস ভ্যালুর, অর্থাৎ এখানে দেয়া আছে ফেস ভ্যালু 5000 টাকা ইন্টু 2%, তাহলে চলে আসে মোট পার্সেন্ট কাটলে পার্সেন্ট দিলে 100 টাকা। অর্থাৎ আমার এখন বিয়োগ করতে হবে 4750 বিয়োগ 100, চলে আসলো 4650। এটা হচ্ছে আমার নিট সেলস ভ্যালু। এবার দেখো বন্ধুরা, আমি এখানে সবগুলি মান পেয়ে গেলাম। এটা হচ্ছে আরভি, এসভি আর এনএসভি। এখন দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে বলা আছে যে দেন ক্যালকুলেট ইট অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম, অর্থাৎ আমাকে এরপরে নির্ণয় করতে হবে ইল্ড টু ম্যাচুরিটি। কিন্তু এখানে তো আমার সুদ দরকার, তাই না? তো আমি সুদটি বের করলাম। আমি বলেছিলাম বেসিক ক্লাসে এবং ক্লাস নং 2, 3, 4 এবং 5 যে সুদ ধার্য করতে হয় ফেস ভ্যালুর উপরে, আর সুদের রেট হবে কুপন রেট বা সুদের হারের রেটটি। তো এখানে বলা আছে এই বন্ড হচ্ছে 9% হারে বন্ড, অর্থাৎ এই বন্ডের সুদ হচ্ছে 9%। তাই আমি লিখলাম ফেস ভ্যালু হচ্ছে টাকা 5000 ইন্টু 9%, টাকা আসলো সুদের 450 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি বের করব ইল্ড টু ম্যাচুরিটি, অর্থাৎ একজন বিনিয়োগকারী তার ওই বন্ডটি মেয়াদ পূর্তি পর্যন্ত তার নিকট সুযত্নে সংরক্ষণ করবে, এবং এই সংরক্ষণ করার ফলে সে যে আয়টি ওখান থেকে প্রত্যাশা করবে, সেই আয়ের শতকরা হার হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে উপার্জনের হার। এবার দেখো বন্ধুরা, আমি বলেছিলাম ওয়াইটিএম এর সূত্রটি, এবং সেটি ছিল এমন যে আমাকে দেখতে হবে ওই বন্ডের রিডিমেবল ভ্যালু বা পরিশোধ্য মূল্য কত আছে। আমি সেই পরিশোধ্য মূল্য থেকে বাদ দিব বিক্রয় মূল্য, অর্থাৎ আরভি বা রিডিমেবল ভ্যালু থেকে বাদ দিব বিক্রয় মূল্য। কিন্তু দেখো বন্ধুরা, এখানে বিক্রয় মূল্য বলতে মূলত বোঝায় এসভি কে, সেলস ভ্যালুকে। কিন্তু যদি প্রশ্নপত্রে থাকে কোনো প্রকার ব্যয় যা সম্পর্কিত বিক্রয়ের সঙ্গে, তবে কিন্তু অবশ্যই বিক্রয়টিকে কমিয়ে দেয়। তাই আমি বের করলাম এনএসভি, কারণ এখানে একটি ব্যয় ছিল ফ্লোটেশন কস্ট নামে, যা আমার বিক্রয়ের ব্যয়টিকে কমিয়ে দিল। তো দেখো বন্ধুরা, আমি লিখলাম আরভি মাইনাস এসভি, এটা হচ্ছে আমার পরিশোধ্য মূল্য বন্ডের, আর এটা হচ্ছে আমার বন্ডের বিক্রয় মূল্য। আমি এই দুটিকে বিয়োগ করার পরে যা আসবে বিয়োগফল, আমি সেই বিয়োগফলকে ভাগ দিব এই বন্ডের ম্যাচুরিটি পিরিয়ড দ্বারা, এন দ্বারা ভাগ দিলাম। এরপরে যা আসবে ভাগফল, আমি সেই ভাগফলকে যোগ করব এই বন্ডের সুদ দ্বারা, এই যে ইন্টারেস্ট। এরপরে আমি ওই যে পরিশুদ্ধ মূল্য অর্থাৎ আরভি আর এই যে বন্ডের বিক্রয় মূল্য এনএসভি, আমি এই দুটির গড় বের করব। অর্থাৎ এখানে মোট মান দুইটি আছে, একটা হচ্ছে আরভি আর হচ্ছে এনএসভি। তাই আমি এখানে আরভির মান আর এনএসভির মান যোগ করব, এবং যোগ করার পরে আমি ভাগ দিব 2 দ্বারা, কারণ এখানে মান দুইটি। তারপর আমি যখন এই উপরোক্ত সেই যোগফলকে ভাগ দিব এই গড়ের মান দ্বারা, আমি পেয়ে যাব ওয়াইটিএম, সাথে গুণ করব 100, পেয়ে যাব শতকরা মান। তো বন্ধুরা, আমি এখন অঙ্কটি সমাধান করব। এখন দেখো বন্ধুরা,
আমি প্রথমে বলেছিলাম যে এই বন্ডের পরিশোধ্য মূল্য বা আরভি সেটা হচ্ছে 5,150 টাকা। আমি এখান থেকে বাদ দিব সেলস ভ্যালু। যদি প্রশ্নপত্রে না থাকতো ফ্লোটেশন কস্ট তবে আমি কাউন্ট করতাম এসভি কে, কিন্তু যেহেতু এখানে আছে ফ্লোটেশন কস্ট তাই আমি কাউন্ট করব এনএসভি কে, সেটি হচ্ছে 4,650। এবং আমি এই বিয়োগফলকে ভাগ দিব ম্যাচুরিটি পিরিয়ড দ্বারা অর্থাৎ এন এর মান দ্বারা, সেটি হচ্ছে 12 বছর। এবার দেখো বন্ধুরা, আমি এর সঙ্গে যোগ করব ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে 450 টাকা। তুমি চাইলে এটি প্রথমে লিখতে পারো বা তুমি চাইলে পরেও লিখতে পারো। আর দেখো বন্ধুরা, আমি নিচে বের করব এই যে পরিশোধ্য মূল্য আর এই নিট বিক্রয় মূল্য এদের গড়টি, অর্থাৎ এখানে আমার দেখতে হবে পরিশোধ্য মূল্য টাকাটি, সেটি হচ্ছে 5,150। গড় মানে মোট যোগফল, তারপরে ভাগ করতে হয়। আর এখানে আমার এনএসভি হচ্ছে 4,650, ভাগ করব 2 দ্বারা, কারণ এখানে মোট দুইটি মান আছে, একটি একটি, সাথে গুণ দিব 100। এবার দেখো বন্ধুরা, আমি এবার সরাসরি ক্যালকুলেশন করলাম। লিখলাম 450 প্লাস, এখন দেখো বন্ধুরা আমি এই দুটি বিয়োগ করলাম, অর্থাৎ 5,150 বিয়োগ 4,650 বিয়োগ করলে আমার চলে আসে 500। আমি উক্ত 500কে ভাগ দিব এই ম্যাচুরিটি পিরিয়ড দ্বারা, অর্থাৎ 12 দ্বারা, ভাগ 12, তাহলে চলে আসলো আমার 41.666। আমি একটি সংখ্যা যোগ করে নিলাম 67। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মূলত যদি তুমি ভাগ করো 500কে 12 দ্বারা, তবে কিন্তু অনেকগুলো সংখ্যা সেরকম 41.66666 ইত্যাদি। তো এই জন্য আমি একটি 6 নিয়ে তারপর আমি 1 যোগ করে নিলাম 7। এটি হচ্ছে দশমিককে ছোট করে কাউন্ট করার একটি নিয়ম। আমি এখন দেখব এই গড়ের মানটি। আমি যোগ করলাম 5,150 যোগ 4,650, চলে আসলো যোগ করলে 9,800। আমি উক্ত 9,800 নামক যোগফলকে ভাগ দিব 2 দ্বারা, ভাগ করলাম, চলে আসলো 4,900 ইন্টু সামনে 100, কারণ এখানে আমাকে বের করতে হবে শতকরা। এখন দেখো বন্ধুরা, আমি যোগ করলাম 450 যোগ 41.67, যোগ করলে চলে আসে 491.67, আর নিচে আছে 4,900। আর দেখো বন্ধুরা, আমি যখনই এই উক্ত 491.67কে ভাগ দিব 4,900 দ্বারা, তখনই চলে আসে 0.10034 সামথিং। আর আমি যখন উক্ত 0.10034কে গুণ দিব 100 দ্বারা, তখনই চলে আসবে আমার 10.03 সামথিং, এত পার্সেন্ট। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ওয়াইটিএম বা ইল্ড টু ম্যাচুরিটির সমাধান। আমি আশা করব তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো শিক্ষার্থী এই অঙ্কটি বুঝতে বিন্দু পরিমাণে সমস্যা বোধ করো, তবে নিঃসংকোচে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু বন্ডের উপর 6টি ক্লাস আপাততভাবে শেষ। তো আমি আপাততভাবে এই বন্ডের উপর আর কোনো ক্লাস আপলোড করব না। দেখো বন্ধুরা, এরপরে আমাদের প্রিন্সিপালস অফ ফিনান্সের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর ভিডিও চলে আসবে। তো বন্ধুরা, নেক্সট ক্লাস এবং নেক্সট অধ্যায় দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে গুড বাই।